দেখতে দেখতে 9 দিন কেটে গেল। আজকে রূপসাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। রূপসার বাবা বললেন, রূপ আমরা নিজেদের বাড়িতে ফিরছি। রূপসা তার দিকে তাকিয়ে মলিন হেসে পড়লো, আমিও বাড়িতে যেতে চাই বাবা, কিন্তু তার আগে আমাকে একবার মির্জা ভিলাতে নিয়ে যাও প্লিজ। রহিম আহমেদ মাথা নেড়ে রুনা খাতুন আর রূপসাকে নিয়ে মির্জা ভিলার উদ্দেশ্যে রওনা দিল। মির্জা ভিলাতে এসে রূপসা সর্বপ্রথম নানুর রুমে গেল। তার নানু গত 1.5 মাসের অধিক সময় ধরে শয্যাশায়ী, কথাবার্তা বলতে পারলেও হাঁটাচলা করতে পারে না। অলির যে পড়ে গিয়ে হাত পা ভেঙে গেছে সেটাও তিনি জানেন না। আর রূপসাদের এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো সেটাও তাকে কেউ জানায়নি। অর্থাৎ বাড়ির ভেতরে যা কিছু হচ্ছে সবকিছু তার অজানা। নানুমণি রূপসার ডাকে দাদুমণি চোখ খুলে তাকালেন। রূপ তুই এতদিন কোথায় ছিলি বলি দাদুমণি কেঁদে উঠলেন। রূপসা তার পাশে বসলো, তারপর তার চোখ জোড়া মুছে দিয়ে বলল, জানোই তো বাবা ফিরে এসেছে, সেজন্যই আমি মাকে নিয়ে বাড়িতে চলে গিয়েছিলাম নানুমণি, তোমাকে দেখতেই এসেছি। কিছুক্ষণ পর চলে যাব। তুই যাস না রূপ, আমার ভালো লাগে না, কেউ আসে না আর আমার কাছে। নাচবো আগে আসতো, কিন্তু অনেকদিন হলো সেও আসে না। দাদুমণি অচরে কাঁদতে লাগলো। এরই মাঝে রুনা খাতুন এলেন। তুমি এরকম করো না তো মা, তোমার কি মনে হয় আমার স্বামী সংসার সব বাদ দিয়ে আমি সারা জীবন এই বাড়িতে পড়ে থাকবো? রূপসা দাদুমণির চোখ মুছে দিয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আহ মা, নানুমণির সাথে এভাবে কথা বলছো কেন? কেন বলছি মানে, সে তো পারলো না অভির সাথে তোর বিয়েটা দিয়ে দিতে, উল্টো এই বাচাল মেয়েটাকে পেয়ে একদম সারাদিন নাচবো নাচবো করে মুখে ফেনা তুলে ফেললো। তাহলে এখন তোকে কেন থাকতে বলছে? থাকুক না তার নাচবো নিয়ে। দাদুমণি তীক্ষ্ণ চোখে রুনা খাতুনের দিকে তাকিয়ে বলল, আমি তোকে আগেই বলেছিলাম অভি দাদুভাই রূপকে কখনো বিয়ে করবে না, কিন্তু তুই আমার কথা শুনিসনি। আমি ইয়াদের জন্য রূপকে পছন্দ করে রেখেছিলাম, অভির জন্য নয়। দাদুমণির কথা শুনে রূপসা বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের চোখ জোড়া মুছতে বলে, ইয়াদকে আমি ভাইয়ের চোখে দেখি দাদুমণি, ওকে নিয়ে কখনো এসব বলো না। দাদুমণি রয়েস হয়ে বললেন, তুই ইয়াদ দাদু ভাইকে যেমন ভাইয়ের চোখে দেখিস ঠিক তেমনই অভি দাদু ভাইও তোকে বোনের চোখেই দেখে। রূপ তোর ভালো এটাতেই হবে যে তুই অভিকে ভুলে গিয়ে ইয়াদ বা এমন কাউকে বিয়ে করে নে যে তোকে ভালোবাসবে, তুই সুখে থাকবি দাদু ভাই। শুধু শুধু অভির সংসারে অশান্তি করিস না, তাতে না অভি ভালো থাকবে না তুই ভালো থাকতে পারবি। রূপসা মনে মনে আওড়ালো, আমি ভালো থাকতে চাই না দাদুমণি, আমি শুধু অভির সাথে থাকতে চাই। রূপসা দরজা পর্যন্ত এসে পেছনে ঘুরে বলল, আমি যাচ্ছি দাদুমণি, ভালো থেকো। কথাটা বলে রূপসা বেরিয়ে যায়। তবে রহিম রুমে আসতেই সে দোতলার দিকে তাকালো। ধীর পায়ে সিঁড়ি দিয়ে হল রুম পেরিয়ে অভির রুমের সামনে এসে দাঁড়ালো। বার কয়েক নক করতেই সাইমা এসে দরজা খুলে দেয়। অলি আর সাইমা ফোনে একটা মুভি দেখছিল। আলবি কিছুক্ষণ আগে বাইরে গেছে। পুরুষ মানুষ কতক্ষণই বা রুমে বন্ধ থাকতে পারে? তবু আলবি বলতে গেলে পুরোদিনই অলির সাথে সাথে থাকে। রূপসাকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে অলি চোখ বড় বড় করে রূপসার দিকে তাকায়। হাঁটার ক্ষমতা থাকলে সে এতক্ষণে উঠে গিয়ে রূপসার গালে দুখা লাগিয়ে দিতে দ্বিধাবোধ করতো না। তুমি এখানে কি করছো, কেন এসেছো, চলে যাও এখান থেকে বলছি। রূপসা কোনো প্রকার প্রতি উত্তর না করে দ্রুত পায়ে অলির সামনে এসে বসলো। তাকে নিজের হাতে কাছে আসতে দেখে অলি হাত দিয়ে পেট আল করতে লাগলো। সাইমার দিকে তাকিয়ে বলল, সাইমা আপু, আপনার স্যারকে কল করুন। সাইমা মাথা নেড়ে কল করলো। রূপসা বেশ কিছুক্ষণ অলির স্ফীত পেটের দিকে তাকিয়ে রইলো। অলির পেট ভালোই দৃশ্যমান হয়েছে, যা যে কেউ দেখলে বলে দিতে পারবে যে সে প্রেগনেন্ট। রূপসার চাহনি দেখে না চাইতে অলির শরীর শিরশির করে উঠলো। সে ভয় পাচ্ছে। অলিকে এইভাবে ভয় পেতে দেখে রূপসা একটা ছোট্ট শ্বাস ফেললো। অলি কিছু বুঝে ওঠার আগে রূপসা তার বাম পা জড়িয়ে ধরে কান্না জুড়ে দিল। ঘটনার আকস্মিকতায় অলি মারাত্মকভাবে ভড়কে গেল। আমাকে ক্ষমা করে দাও বোন, আমি জানি আমি যা করেছি তার কোনো ক্ষমা নেই, তবু আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এরই মাঝে আলবি হন্তদন্ত করে রুমে প্রবেশ করে। আলবিকে আসতে দেখে রূপসা অলির পা ছেড়ে দিয়ে আলবির পা জড়িয়ে ধরতেই যাবে, কিন্তু তার আগে আলবি তার সরিয়ে নিয়ে দূরে যেয়ে দাঁড়ায়। তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, এত কিছুর পরেও তুই আমার রুমে এসেছিস, তোকে এত সাহস কে দিয়েছে? রূপসা ফ্লোরে হাঁটু মুড়ে বসে কাঁদতে কাঁদতে বলে উঠলো, আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি যা কিছু করেছি ভুল করেছি, আমি আর কখনো তোমাদের সামনেও আসবো না। রূপসার মুখ থেকে ভাইয়া ডাক শুনে আলবি সরু চোখে তাকায়। নাটক করছিস? আর ভাইয়া বলে কাকে ডাকছিস? তোর মতো নোংরা আর ফালতু মেয়ে আমার বোন হতে পারে না। তোকে 5 মিনিট টাইম দিলাম, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, নইলে আমি তোকে মেরে ফেলবো। রূপসা কিছু বলতে চাইলে আলপি তার চুল টেনে ধরে। তোকে এবারের মতো কেন ছেড়ে দিয়েছি জানিস? আল্লাহ তোকে ভালো হওয়ার একটা সুযোগ দিয়েছে, আর আমি এই সুযোগটা কেড়ে নিতে চাই না। তবে আজকের পর আমার বা আমার ওয়াইফের ধারে কাছে এলে কিংবা আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাইলে তোকে আর কোনো সুযোগ দেওয়া হবে না। ইউ হ্যাভ অনলি 3 মিনিটস। আলপি রূপসাকে দরজা দিয়ে ধাক্কা দিয়ে বের করে দিল। গেট লস্ট। রূপসা দরজার কাছে এসে নিজেকে সামলে বাইরের দিকে তাকিয়ে দেখলো বাড়ির সবাই সেখানেই দাঁড়িয়ে আছে। রূপসা মাথা নিচে করে চোখ জোড়া মুছে নিল। তারপর কোনো দিকে না তাকিয়ে একসাথে বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো। অন্ধকার আচ্ছন্ন রুমটা যেন এক নিস্তব্ধ পুরী। ঘড়ির টুংটাং শব্দ যেন
জানান দিচ্ছে এখন মাঝরাত। অলি একদম সোজা হয়ে ঘুমিয়ে আসছে। পাশে আলভি অলির ঘাড়ে মুখ গুজে নাক ডেকে ঘুমাচ্ছে। প্রথম প্রথম অসুবিধা হলেও আলভির এই বদ্ধ অভ্যাসের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে অলি। আলভি অলির ডান পাশে শুয়েছে, বেশি বহুল ডান হাতটা দিয়ে আলতো করে অলির কোমর পেঁচিয়ে রেখেছে। বলতে গেলে সে একদম আয়েশ করে ঘুমাচ্ছে। এরই মাঝে অলি ঘুমের মাঝে হাফসাপ করতে লাগলো। অলির খুব কাছে থাকায় মৃদু ঘুমানির শব্দে আলভির ঘুম ভেঙে যায়। সে লাফ দিয়ে উঠে অলিকে ডাকতে লাগলো, অলি, এই অলি। আলভি অলির গায়ে হাত ছুঁয়ে দেখলো এসির মাঝে অলি প্রচন্ড ঘামছে। আলভির চোখে দিশেহারা আতঙ্ক। এক হাত দিয়ে অলির চুলের ভাঁজে আলতো হাত ফুলিয়ে দিতে দিতে সে বারবার ডাকতে লাগলো, হানিপি শোনো, চোখ খোলো। ইদানিং প্রায় প্রতি রাতেই এমন হয়। অলি ঘুমের মধ্যে হঠাৎ কেঁপে ওঠে, শ্বাস দ্রুত হয়ে আসে, মনে হয় কোনো দুঃস্বপ্নের গভীর আটকে আছে। কিন্তু বড় হলেই সব যেন মিলিয়ে যায়। কি দেখছিলে, কি দেখে ভয় পেয়েছিল সেটা আর মনে থাকে না। কিছুক্ষণ পর স্ফুট স্বরে কি যেন বলতে বলতে অলি হঠাৎই আলভির শার্ট শক্ত করে খামচে ধরলো। আর আঙুলের কাঁপুনি, শ্বাসের অনিয়ম সবই যেন বলে দিচ্ছে সেই দৃশ্য দুঃস্বপ্ন আবারও তাকে গ্রাস করেছে। আলভি এবার এক নাগারে অলিকে ডাকতে লাগলো। এক পর্যায়ে অলির চোখ হালকা কাঁপলো আর ধীরে ধীরে সে জেগে উঠলো। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে আলভির দিকে তাকিয়ে রইল, যেন এখনো সে ঘুমের ভেতরেই আছে। সেই অবস্থাতে মৃতস্বরে বলতে লাগলো, আমার জন্য একটা কাজ করতে পারবেন? আলভি অলির ঠোঁটের কাছে কান নিয়ে দিল। বলো। অলি গভীর শ্বাস টেনে বলল, আমি তো নামাজ আদায় করতে পারবো না। আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করে আলোর আর আমার বাবা মায়ের জন্য দোয়া করুন না প্লিজ। কয়েক মুহূর্তের জন্য আলভির স্থির চোখে অলির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে মাথা নেড়ে বলল, আমি অবশ্যই করব। আলভির কণ্ঠের দৃঢ়তা যেন অলির ভেতরের সব ভয় সাময়িকভাবে ধুয়ে দিল। তার ঠোঁটের কোণে এক টুকরো শান্তি মিশ্রিত হাসি ফুটে উঠল। আলভি বেড সাইড ল্যাম্প জ্বালিয়ে অলিকে ভালো করে শুইয়ে দিয়ে ওযু করার উদ্দেশ্যে ওয়াশরুমে চলে গেল। এই রাতে অলির কথা মতো আলভি নামাজ আদায় করে সকলের জন্য দোয়া করলো। সময় প্রবাহমান, সময়ের বটবৃক্ষে ইতিমধ্যে 45টা দিন ঝরে পড়েছে। আজকের সকালটা আলতো রোদে পড়া, জানালার কাছ দিয়ে ঢোকা সূক্ষ্ম আলোয় আলভির কক্ষ ঝলমল করছে। অলির হাত পা দীর্ঘ 2 মাস প্লাস্টার দ্বারা ঢাকা থাকায় অবশেষে মুক্তির অপেক্ষায়। আলভি অলির পাশে দাঁড়িয়ে আছে, চোখ মুখে এক ধরনের উদ্বেগ। অলির হাত পায়ে প্লাস্টার খোলা হবে আজকে। শিশুগতে দিহান মির্জা ভিলাতে এসেছে। গত 1.5 মাস বেশ নির্বিঘ্নে কেটেছে। রূপসা আর রুনা খাতুন না থাকায় বাড়ির পরিবেশ পুরোপুরি শান্ত। যদি রূপসা চলে যাওয়ার পরেও আলভি কার্যক্রম বাদ দিয়ে পুরোটা সময় অলির পাশে ছিল। এই 1.5-2 মাস আলভি অলির এতটা খেয়াল রেখেছে যে অলি বর্তমানে আলভিকে চোখে হারায়। সে এক পলক চোখের আড়াল হলেই যেন অলির গলা শুকিয়ে আসে, শ্বাস নিতেও কষ্ট হয়। ভাবি আজকে কাস্ট খোলা হবে, নিশ্চয়ই খুব নার্ভাস লাগছে। দিহানের কথা শুনে অলি তার দিকে তাকিয়ে মাথা নেড়ে জানালো, হ্যাঁ একটু, কিন্তু অনেকদিন পর মুক্তি পাবো ভেবে আনন্দ লাগছে। সাইমা এগিয়ে এসে মেশিনটি সাবধানে প্লাস্টারের উপরে ধরলো, আলতো করে সেট করতে শুরু করলো। প্লাস্টার ভাঙার শব্দে অলি প্রথমে কিছুটা ভয় পেল, আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। বেশ কয়েক মিনিটের চেষ্টায় সাইমা অলির হাত পায়ের প্লাস্টার পুরোপুরি খুলে ফেলতে সক্ষম হলো। অলির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এতদিন প্লাস্টারের নিচে চাপা পড়ে থাকা ত্বকের ভাঁজ পড়ে গেছে আর ফ্যাকাশে হয়ে গেছে, কিন্তু সেসবের মাঝেও অলির ভীষণ হালকা হালকা লাগছে। অলি আনমনে বিড়বিড় করে উঠলো, আমি হাঁটতে পারবো। আলভি অলির কাঁধে হাত রেখে বলল, তোমার হাত পায়ের ফ্র্যাকচার পুরোপুরি ঠিক হয়ে গেছে, এখন চাইলে তুমি হাঁটতে পারবে, কিন্তু পায়ের উপর বেশি প্রেসার দেওয়া যাবে না। তার কথার মাঝে উর্মিলা দিহানের জন্য চা নাস্তা নিয়ে এলো। উর্মিলাকে এসব নিয়ে আসতে দেখে আলভি বলল, তুই আবার এত কাজে কবে থেকে শিখলি? উর্মিলা মৃদু হেসে বলল, ভাবিকে দেখতে এমনিতেই আসতাম, ভাবলাম এগুলো নিয়ে আসি, ভার্সিটি বন্ধ আজকে। উর্মিলা মনে মনে ভারী বিরক্ত হলো। সে দিহানের দিকে চা এগিয়ে দিয়ে বলল, আজকে থেকে ইয়াদ ভাইয়াদের পরীক্ষা, সেই জন্যই বন্ধ দিয়েছে। কথাটা শুনে আলভি চমকে তাকালো। ইয়াদের পরীক্ষা? কই, ও তো আমাকে কিছু বলেনি। ও পরীক্ষার মধ্যে একা হাতে অফিস সামলাবে কিভাবে? উর্মিলা একটা শ্বাস ফেলে বলল, তোকে বললেও কি হতো ভাইয়া, তুই কি ভাবিকে রেখে যেতে পারতি না। সেজন্যই হয়তো ইয়াদ ভাইয়া শুধু শুধু তোকে টেনশন দিতে চায়নি। তাদের কথার মাঝে অলি আলভির শার্টের কর্নার ধরে টানতে লাগলো। সে তো তাড়াতাড়ি সম্ভব নিজের পায়ে দাঁড়াতে চায়। আলভি বিরক্ত হয়ে অলির দিকে তাকাতেই অলির শার্ট ছেড়ে দেয়। আলভি ব্যাপারটা বুঝতে পেরে আলতো হাতে অলির বাম হাত ধরে ওকে ওঠাতে লাগলো। ফ্লোরে পা রাখতে অলির সারা শরীর ঝংকার তুললো, কিন্তু পরক্ষণে আলভির সহানুভূতিশীল তদারকি এবং সাইমার সহায়তায় অলির পা আবার স্বাভাবিকভাবে ভর বহন করতে পারছে। যদিও এই প্রথম অলির মনে হচ্ছে যে তার পেটের ওজন বেড়ে গেছে। মূলত এই বাড়তি ওজন সামলাতে গিয়ে সে হিমশিম খাচ্ছে। অলির সাথে সাথে ডান হাতটা দিয়ে
পরন্ত পেটে আগলে ধরলো। অলিকে এই অবস্থায় দেখে আলবি যেন চোখই সরাতে পারছে না। অলি যেন এই কয়েকদিনে বড় হয়ে গেছে। আলবিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অলি অপ্রস্তুত হয়ে পড়লো। নিজের দিকে তাকিয়ে দেখলো ওড়না ঠিকঠাকই আছে, তবুও সে ওড়নাটা টেনে পেট ঢাকার বিচার চেষ্টা করতে লাগলো। এদিকে দিহান আর উর্মিলা গল্প করছে, আরেকদিকে অলি আর আলপি যেন অন্য দুনিয়ায় বিচরণ করছে। আলপি এক দৃষ্টিতে অলির দিকে তাকিয়ে আছে আর অলির দৃষ্টি ফ্লোরে নিবন্ধিত। তাদের এই অবস্থা দেখে সাইমা খুব খুব করে কেসে উঠলো। মুহূর্তে আলবি হুশ এলো, সে চোখ সরিয়ে অন্যদিকে তাকাতে লাগলো। আলবি অলির হাতটা ছেড়ে দিয়ে বলল, দেখো একা হাঁটতে অসুবিধা হচ্ছে কিনা। অলি প্রথমে কিছুটা টালমাটাল হয়ে গেল, খুব একটা সমস্যা হলো না। অলির চোখ মুখে খুশির জোয়ার, তার ইচ্ছা করছে পুরো বাড়িতে হেঁটে বেড়াতে। তিহান আরো কিছুক্ষণ গল্প গুজব করে নিজের কাজে চলে গেল। বিকেলের সময় সাইমা কতগুলো ফল কেটে অলির সামনে ধরতেই অলি ফিসফিসিয়ে বলল, সাইমা আপু আমি এগুলো খাবো না, আমি আচার খাবো। সাইমা একটা ঢোক গিলে পাশে তাকিয়ে দেখলো আলবি ব্যালকনিতে গিয়ে ফোনে কথা বলছে। সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। এখন না, তোমাকে লুকিয়ে আচার সাপ্লাইয়ের ব্যাপারে স্যার জানতে পারলে আমাকে কাজ থেকে বের করে দেবেন। ওদের ঠোঁট ফুলিয়ে বললো, উর্মি আপু একদম ঠিক বলেন, উনি একটা লাট সাহেব, সবসময় আমি যা করতে চাইবো সেটাই এসে নাক গোলাপে। অলি কথা বলতে এতটাই ব্যস্ত ছিল যে আলবি যে কখন তার পেছনে এসে দাঁড়িয়ে আছে সেটা সে বুঝতেও পারলো না। সাইমা চোখ দিয়ে ইশারা করলেও অলি সেটা বুঝতে পারলো না। সাইমা আপনি যান এখন। আলবি ঠান্ডা কণ্ঠ শুনে অলি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতে দেখলো আলবি এক হাতে প্যান্টের পকেটে গুজে দাঁড়িয়ে আছে, আরেক হাত ফোনের স্ক্রল করছে। সাইমা উঠে যেতে নিলেই অলি তার ওড়না টেনে ধরলো। আলবি বিরক্ত সূচক শব্দ উচ্চারণ করে ফের বলল, কয়বার বলতে হবে। সাইমা অলির থেকে নিজের ওড়না ছাড়িয়ে দ্রুত পায়ে রুম ত্যাগ করলো। অলিও তার পিছু পিছু উঠে চলে যেতে নিলে আলবি তার হাতের কবজে টেনে ধরলো। অলি তার দিকে তাকিয়ে বলে উঠলো, আমি দাতুমণির কাছে যাব, কতদিন হলো তাকে দেখি না। অলির কথা শেষ করার সাথে সাথে আলবি তাকে টেনে খাটের উপরে বসিয়ে নিচে ফ্লোরে হাঁটু মুড়ে বসে বলল, ফ্রুটস গুলো খেয়ে তারপরে যাও। অলি চোখে মুখ কুচকে ফেললো, এখন না প্লিজ, কিছুক্ষণ আগে লাঞ্চ করেছি, না খেলে যেতে দিচ্ছি না। বাধ্য হয়ে অলি ফলগুলো খেতে লাগলো। এরই মাঝে আলবি বলে ওঠে, আচ্ছা আমি কি সত্যি তোমার কাজে সবসময় নাক গলাই? কথাটা শুনে অলির গলায় ফলের টুকরা আটকে গেল। আলবি একটা শ্বাস ফেলে অলির দিকে পানি এগিয়ে দিল। অলি পানির টিপু খেয়ে মুখ মুছে নিল। ভাবছি এখন তো তুমি হাঁটাচলা করতেই পারো, আমার বোধ হয় এবার অফিস আর হসপিটালের কার্যক্রম নাক গলানো উচিত, তাই না? আলবি অদ্ভুত চোখে অলির দিকে তাকাতে অলি একটা ঢোক গিলল। আপনার ইচ্ছা, আমি কি বলবো। আলবি হয়তো এই কথায় রাগ করলো। সে উঠে যেতে নিলে অলি বলে ওঠে, কোথায় যাচ্ছেন? অফিসে যাবো। অলি এবার খারাপ লাগতে শুরু করলো। আলবির সঙ্গ তার অভ্যাসে পরিণত হয়েছে। এখনই যাবেন? অলি উঠে আলবির সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু আলবি তার দিকে ফিরেও তাকালো না। আলবি কবার্ডের দিকে যেতে নিলে অলিও তার পিছু পিছু গেল। আলবিকে রেডি হতে দেখে এবার অলি বলেই ফেললো, যাবেন না প্লিজ? অলির কথায় আলবির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠলো। তবুও অলির দিকে না তাকিয়ে বললো, কেন? আমার ভালো লাগবে না। সাইমা আছে তো, তাছাড়া তুমি তো দাদুমণির কাছে যেতে দিচ্ছিলে, যাও সেখানে। অলির এবার ভীষণ কান্না পেলো। লোকটা বোঝো না বোঝার ভান করছে নাকি। অলি নাক টেনে বলল, আপনি যাবেন না প্লিজ? কিন্তু কেন? অলি মিনমিনিয়ে বলে উঠলো, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। অলির কথা শুনে আলবি থমকে গেল। ঘাড় ঘুরিয়ে অলির দিকে তাকাতেই তার চোখ জোড়া আবারও অলির পেটের উপরে গিয়ে আটকে গেল। নার্ভাসনেসের খেলায় অলি হাত চুলকাচ্ছে, চোখ দুটো ফ্লোরে নিবন্ধিত। আলবির থেকে প্রত্যুত্তর না পেয়ে অলি আলবির দিকে তাকায়। আলবির চাহনি লক্ষ্য করতেই সে খানিকটা আনকমফোর্টেবল ফিল করতে লাগলো। আলবি কেন তার পেটের দিকে এভাবে তাকিয়ে আছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। তুমি বেবির নাড়াচাড়া অনুভব করো। আলবির কথায় অলি বোকা চোখে তার দিকে তাকালো। পরক্ষণে না বোধক মাথা নেড়ে বলল, অনেকদিন আগে একবার করেছিলাম। তোমার তো 28 সপ্তাহ চলে, তাই না? অলি কিছু ভাবনা চিন্তা করে বলল, 6.5 মাস। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, এই পার্ট এই পর্যন্তই। আলবি কিছুক্ষণ অলির দিকে তাকিয়ে থেকে বলল, তো 28 সপ্তাহ আর 6.5 মাস কি এক সমান নয়? অলি ভ্রুকুচকে তাকালো। আলবি ঠিকই বলেছে, আই থিঙ্ক আমাদের একবার হসপিটালে যেতে হবে। কেন হসপিটালে যাব কেন? তুমি বেবি নাচার অনুভব করছো না? তোমার কি মনে হয় 28 সপ্তাহে এটা স্বাভাবিক ব্যাপার? অলি কথা বুঝতে পারলো না। স্বাভাবিক ব্যাপার নয় মানে? আলবি হয়তো অলিকে কিছু বলতে চাইলো, কিন্তু অলির চেহারাটা দেখে সে আর বললে উঠতে পারলো না। সে জানে এই কথাটা অলিকে বললে অলি অনেক চিন্তায় পড়ে যাবে। কিছু না, রেডি হয়ে নাও। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় 6টা। অলিকে নিয়ে আলবি হসপিটালে এসে পৌঁছেছে। তারা করিডোর দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই অলি বলে ওঠে, একটা বিষয় জানানোর ছিল। বলো। বেশ কিছুক্ষণ পেরিয়ে গেল, কিন্তু অলি কথাটা বলে উঠতে পারছে না। আলবি ফোন চাপছিল। সে একবার ফোনটা পকেটে রেখে অলির দিকে এক দৃষ্টি নিক্ষেপ করলো। অলি তার থেকে অনেকটা পিছিয়ে পড়েছে। আলবি পিছিয়ে এসে দেখলো অলি ফ্লোরের দিকে তাকিয়ে হাত কসলাচ্ছে। আলবি একটা শ্বাস ফেলে বলল, এরকম করছো কেন? যা বলতে চাইছো বলে ফেলো। অলি আলবির শার্টের বাটনের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, আসলে আমার সব জামা কাপড় টাইট হয়ে গেছে। আলবি ব্যাপারটা বুঝতে পেরে নিজের উপরে বিরক্ত হলো। তার এই বিষয় আগে খেয়াল রাখা উচিত ছিল।
এখান থেকে বেরিয়ে আমরা শপিং করতে যাব। অলি মাথা নিচু করে রেখে ডান দিকে ঘাড় কাত করলো। অলির এই ব্যাপারগুলো আলবির কাছে অনেক কিউট লাগে, ইচ্ছা করে আদরে ভঙ্গিতে গাল টেনে দিতে। আলবি এবার অলির হাত ধরে হাঁটতে লাগলো। কিছু দূর যেতে অলি আবারও বলে উঠলো, আলট্রাসোনোগ্রাম কে করবে? চিন্তা করো না, একজন ফিমেল রেডিওলজিস্ট করবে। অলি দাঁড়িয়ে পড়লো। আলবি কিছু বুঝে ওঠার আগে অলি বলে উঠলো, আমি চাই আজকে আলট্রাসোনোগ্রামটা আপনি করবেন। আলবির চোখ জোড়া বিষয়ে বড় বড় হয়ে গেল। অলি নিচ থেকে তাকে আলট্রাসোনোগ্রাম করতে বলছে। আর ইউ শিওর? অলি হ্যাঁ বোধক মাথা নাড়লো। ফলস্বরূপ আলবি ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটে উঠলো। আলবি পুনরায় অলির হাত ধরে সোনোগ্রাফি রুমে নিয়ে গেল। অলিকে বেডে বসিয়ে দিয়ে আলটি স্ক্রিনের সামনে বসলো। অলি একটা শ্বাস পেলে বিনা বাক্যে বরকাটা বুক পর্যন্ত তুললো। তারপর কাপা কাপা হাতে টপ সরাতেই ফর্সা পেট উন্মুক্ত হয়ে গেল। আলবি প্রপটা হাতে নিয়ে অলির দিকে তাকাতেই দেখলো অলি চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আলবি অলির দিকে খানিকটা ঝুঁকে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোমার অস্বস্তি লাগলে আমি চলে যাচ্ছি। অলি ফট করে চোখ খুলে না বোধক মাথা নাড়ে। আলবি মৃদু হেসে অলির পেটের দিকে তাকালো। তারপর একটা শুষ্ক ঢোক গিলে প্রপটা নামিয়ে রেখে জেলের বোতল খুললো। জেলটা একটু ঠান্ডা লাগবে। অলি পেটের উপরে পাতলা করে জেল মাখিয়ে দিয়ে প্রপটাও জেল মেখে নিল। রুমের লাইটের আলো ডিম করে দিয়ে স্ক্রিনের আলোটা বাড়িয়ে দিল। প্রপ ছোঁয়াতে স্ক্রিনে দানা দানা ছায়া পরিষ্কার হয়ে গোল মাথার আউটলাইন দেখা দিল। আলবি গলার স্বর নামিয়ে অলির দিকে তাকিয়ে বলল, স্ক্রিনে দেখো, এটা মাথা। এই যে সরু সরু দাগ দেখছো, এটা মেরুদণ্ড। সে প্রপটা অন্যদিকে ঘোরাতেই হৃদস্পন্দন ধরা পড়লো। আলবি ডপলার চালু করতেই ঘরটা টুইং টুইং শব্দে ভরে উঠলো। আলবি এক দৃষ্টিতে স্ক্রিনের দিকে তাকিয়ে মৃদুস্বরে বললে, এটা ওর হার্টবিট। রেটটা প্রায় 140-এর আশেপাশে, তার মানে নর্মাল আছে। অলি অন্যমনস্ক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আচ্ছা, ও নড়াচড়া করছে না কেন? অলির কণ্ঠ আটকে আসছে, চোখের কোণেও পানি জমেছে। আলবি প্রপটা একটু উপরে টেনে ডানে বামে ঘুরিয়ে নিল। স্ক্রিনে শিশুটির হাত হালকা ভাঁজ হয়ে খুলে গেল। পায়ের দিকেও ক্ষীণ নড়াচড়া পরিলক্ষিত হলো। আলবি স্ক্রিনে আঙুল রেখে বলল, মুভমেন্ট আছে, এই দফে এখনই হাত পা নাড়ালো। অলি মুখটা ছোট করে বলল, কই, আমি তো কিছু অনুভব করিনি। আলবি আরো কিছু বিষয় পর্যবেক্ষণ করে বলতে শুরু করলো, তোমার প্লাসেন্টা সামনের দিকে, যাকে অ্যান্টেরিয়র প্লাসেন্টা বলে। বেবি নড়লে ধাক্কাগুলো আগে প্লাসেন্টাতেই লাগে। প্লাসেন্টা অনেকটা কুসুনের মতো ধাক্কাগুলোকে শোষে নেয়, তাই তুমি কম টের পাচ্ছ। এটা কমন, চিন্তার কিছু নেই। আলফি এবার স্ক্রিনে ছোট ছোট ক্যালিপার বসিয়ে মাপগুলো নিতে লাগলো। মাথার বেশ, পেটের ঘর, উরুর হাড়ের লম্বা। অবশেষে সে শান্ত গলায় বলল, গ্রোথ এস ঠিকই আছে, 28 সপ্তাহের সাথে প্রায় মিলেছে। প্রপ নিচের দিকে নামিয়ে আবারও বলল, ফ্লুইডও ভালো আছে। এই যে এটা পজিশন, চিন্তার কিছু নেই। এই বয়সে পজিশন পাল্টায়, শেষের দিকে মাথা নিচের দিকে চলে আসবে। অলি এত কিছু না বুঝলো নিঃশব্দে মাথা নেড়ে সায় জানালো। তার কপাল টান টান ভাবটা একটু নরম হয়েছে। আলবি কতগুলো টিস্যু দিয়ে জেল মুছিয়ে দিতে দিতে বলল, তুমি হয়তো সবসময় নাচড়া টের পাবে না, বিশেষ করে বসা অবস্থায় বা হাঁটাচলা করলে। তবে রাতে পাশ ফিরে শুয়ে শান্ত হয়ে থাকলে টের পাওয়ার চান্স আছে। আলবি শেষবারের মতো আবারও একবার স্ক্রিনের দিকে চোখ বোলালো। ছোট্ট ইমেজটা স্পষ্ট, নাক, ঠোঁটের রেখা, বুকের ভেতরে অনবরত ধক ধক। আলবি মনে মনে আওড়ালো, হার্টবিট স্টেবল, মুভমেন্ট প্রেজেন্ট, প্লেসেন্টা অ্যান্টেরিয়র সব ঠিক আছে। থ্যাংক ইউ আমাকে এত ভালোভাবে বুঝিয়ে বলার জন্য। অলির মিনমিনিয়ে বলা কথাটা শুনে আলবি ব্রুকুসকে তাকালো। রুমের লাইট জ্বালিয়ে দিয়ে বলল, ধন্যবাদ দিচ্ছ কেন? শোনো, তোমার কাছ থেকে ধন্যবাদ পাওয়ার জন্য আমি কিছুই করিনি। অন্য কেউ এসে সারাদিন ধন্যবাদ দিলেও আমি কোনো প্রেগনেন্ট মহিলার আল্ট্রাসাউন্ড করতাম না। অলির টপস আর বরকা ঠিকঠাক করে উঠে বসলো। এভাবে বলছেন কেন? আগের বার করতে চেয়েছিলেন বলেই তো আমি এবার আপনাকে করতে বললাম। আলবি একটা শ্বাস ফেলে বলল, তুমি ভাবতেও পারছো না যে তুমি যখন বললে বেবির নাড়াচাড়া ফিল করতে পারবে না, তখন আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। তুমি যে আমাকে আল্ট্রাসাউন্ড করতে দিলে সেই জন্য অবশ্যই একটা থ্যাঙ্কস ডিজার্ভ করো। নিজের চোখে না দেখলে আমি কিছুতে চিন্তামুক্ত হতে পারতাম না। অলি অবিশ্বাসী চোখে আলবির দিকে তাকায়। বেবি নাড়াচাড়া অনুভব না করাটা যে চিন্তার বিষয়, সেটা আপনি তখন আমাকে বললেন না কেন? বললে কি হতো? তুমি তো বেবিটাকে বিষয় রাখো, সেজন্য বেবিটা এত কম অ্যাক্টিভ। আমি যদি তখন বলে দিতাম তাহলে তুমি আরো চিন্তা করতে, আর তোমার সব প্রেশার গুলো গিয়ে পড়তো বেবির উপর। অলি মুখটাকে কাচুমুচু করে ফেললো। রাতের আধারে প্রকৃতি নিমজ্জিত হয়েছে, তবুও কৃত্রিম আলোয় শপিং মলটা ঝলমল করছে। এখন যে রাত্রিবেলা সেটা বোঝার শো নেই। আলবি অলিকে নিয়ে একটা দোকানে এসে বসলো। তোমার যা যা লাগে নিয়ে নাও। অলি পুরো দোকানে একবার চোখ বোলালো। দোকানের সিলিং এ লাগানো হরেক রকম লাইটের আলোয় তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। সে তিশার বিয়ে উপলক্ষে একবার বাবা মায়ের সাথে এই শপিং মলে এসেছিল। ভাবতেই তার চোখ জোড়া চিকচিক করে উঠলো। আলবি সেটা লক্ষ্য করে সাবধানতার সহিত বলল, বেশি সময় নেই অলি, তাড়াতাড়ি করো। অলি আড়ালে চোখ দুটো মুছে শান্ত কণ্ঠে বলল, কিছু টপস আর স্কার্ট দেখান, ফ্রি সাইজের। দোকানি একবার অলির দিকে তাকিয়ে বুঝতে পারলো তার জন্য কেমন স্টাইলের জামা কাপড় পারফেক্ট হবে। এই অবস্থায় ঢিলেঢালা পোশাকই পরিধান করা উচিত।
সে হিসেবে সে বেশ অনেকগুলো জামা কাপড় কালেকশন বের করে দিল। এত এত কালেকশন দেখে অলি বিড়ম্বনায় পড়ে গেল। নিজ থেকে কোনো কিছু কেনার অভ্যাস তার নেই। এই পর্যায়ে এসে মায়ের জন্য মনটা খুব পুষছে। মা বারবারই তার জন্য জামা কাপড় পছন্দ করে নিতেন। লোকে বলে কেউ মারা গেলে নাকি তার জন্য কিছু থেমে থাকে না, কিন্তু অলির মতো অনাথ ছেলে মেয়েরা বোঝে বাবা মা ছাড়া জীবন কতটা দুর্বিষহ, কতটা অন্ধকার আচ্ছন্ন। অলির যেই সময় মায়ের সবচেয়ে বেশি প্রয়োজন সেই সময় তার মা বাবা দুজনই তাকে ছেড়ে চলে গেছেন। অলি ঠোঁট চেপে কান্না করলো, গিলে ফেলতে চাইলো কিন্তু ব্যর্থ হলো। আলবি কি করবে বুঝে উঠতে পারলো না। শপকিপার দুজনেও অলির কান্না দেখে হকচকিয়ে গেছে। আলবি একটা শ্বাস ফেলে অলিকে নিজের দিকে ঘুরিয়ে বলল, আহা কাঁদছো কেন, কি হয়েছে আমাকে বলো। অলি মাথা নিচু করে বলল, মা বাবার কথা মনে পড়ছে। মা বাবাই সব সময় আমার জন্য জামা কাপড় পছন্দ করে দিতেন, আমি কখনো নিজে পছন্দ করতে পারিনি, প্লিজ কান্না করো না। অলি টুপিয়ে উঠতে আলবি বলে ওঠে, আমি তোমার জন্য পছন্দ করে দিচ্ছি। আলবি অলির দু চোখ মুছে দিয়ে কাপড় সিলেক্ট করতে লাগলো। প্রায় 36 সেটের মতো ড্রেস সিলেক্ট করে সে থামলো। আলবির কাণ্ড দেখে অলি কান্না ফুলে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আপনি এতগুলো কেন সিলেক্ট করলেন? একবারই কেউ এতগুলো কাপড় কেনে? আলবি অলির দিকে তাকিয়ে বলল, কমাতে পারবো না, সিলেক্ট করে তো সবগুলোই পছন্দ হয়েছে, তবে তুমি চাইলে আরো সিলেক্ট করে দিতে পারি। করবো? অলি না বোধক মাথা নাড়ালো। সবগুলো কাপড় প্যাক করে বিল মিটিয়ে তারা বের হয়ে গেল। কিছু দূর আসতে অলি একটা দোকানের সামনে এসে থেমে যায়। আলবি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়, কি হলো, আর কিছু লাগবে? অলি মাথা নিয়ে আঙুল দিয়ে একটা দোকানের দিকে ইশারা করতে আলবি থমকে গেল। ওটা তো বেবিস কর্নার। অলি বাম হাতটা পেটের উপরে রেখে নিচের দিকে তাকিয়ে রইল। আলবি তার দিকে অনেকটা ঝুঁকে গিয়ে বলল, পরের বার থেকে কিছু লাগলে ফ্লোরের দিকে নয় আমার দিকে তাকাবে, কারণ ফ্লোরের দিকে তাকালে আমার হিংসে হয়, মনে হয় তুমি আমার হক নষ্ট করছো। আলবির সোজা সাপটা কথা শুনে অলির গালজোড়া রক্তিম আভা ফুটে উঠেছে। আলবি দু হাত শপিং ব্যাগে ভর্তি। সে নিজের বাম হাত অলির দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে, প্রয়োজন ছাড়া তো ভালোই আমার শার্ট ধরে টানাটানি করতে পারো। এখন যখন দেখছো হাত ভরা থাকায় তোমার হাত ধরতে পারছি না, তখন নিজে থেকেও তো হাতটা ধরতে পারো নাকি? অলি হকচকিয়ে আলবির দিকে তাকাতেই আলবি ইশারায় নিজের বাহু ধরতে বলল। অলি একটা ঢোক গেলে আলতো হাতে আলবির বাহু আঁকড়ে ধরলো। আলবি এবার অলিকে নিয়ে বেবিস কর্নারে এলো, কিন্তু অলির মনোভাব বুঝে উঠতে পারলো না। চারিদিক সাজিয়ে রাখা বাচ্চাদের জিনিসপত্র দেখে অলির দু চোখ জল জল করে উঠলো। তার ইচ্ছা করছে এখানে থাকা সবকিছুই কিনে নিয়ে যেতে, কত কিউট সবকিছু, আহা। অলি ছেলে বাপুদের কর্নারে এসে জামা কাপড় দেখতে লাগলো। সেখান থেকে কয়েক জোড়া জামা কাপড় আর এক জোড়া জুতো তার খুব পছন্দ হলো। সেই সাথে সে বেশ কিছু খেলনা পছন্দ করলো। আলবি মনে মনে আওড়ালো, এখন তো ঠিকই দিব্যি সিলেক্ট করতে পারতো, তখন নিজের জন্য তো কিছু সিলেক্ট করতে পারছিলে না, ড্যাম গার্ল। শপিং বেশি হয়ে যাওয়ায় আলবি একটা ট্রলি এনে সবগুলো শপিং ব্যাগ সেটার মধ্যে নিল, কিন্তু অলি এখনো শপিং করা হয়নি। এই সুযোগে বাচ্চাদের জন্য প্রয়োজনীয় A to Z সে সবকিছু কিনে নিচ্ছে। আলবি হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এখন 10টা 6 বাজে। শপিং শেষে অলি ক্লান্ত হয়ে আলবির সামনে এসে দাঁড়ায়। আলবি ঘাট চুলকাতে বলল, শেষ? অলি মিষ্টি হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ে, ওকে চলে আসো তাহলে। আলবি স্লিপ নিয়ে বিল মিটিয়ে দোকান থেকে বের হতেই অলি পেছন থেকে বলে ওঠে, এই যা, আমার আর আলোর জন্য এত কিছু কিনলাম, কিন্তু আপনার জন্য তো কিছুই কিনলাম না। আলবি এবার কিছুটা বিরক্ত হলো। অলি, আমার কিছুই লাগবে না, তোমাদের জন্য শপিং করতেই তো এসেছিলাম, প্লিজ চলো। অলি বুঝতে পারলো আলবি এতক্ষণ যাবত অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে গেছে, তাই সে কথা না বাড়িয়ে আলবির পিছু পিছু হাঁটতে লাগলো। আলবির শপিং ব্যাগগুলো সব গাড়ির ব্যাক সিটে রেখে দরজা বাইরে থেকে লক করে দিল। তারপর অলির উদ্দেশ্যে বলল, প্রচন্ড ক্ষুধা লেগেছে, চলো কিছু খেয়ে নেই। আলবি অলিকে নিয়ে ডিনার করার জন্য রেস্টুরেন্টে এলো। খাওয়ার এক পর্যায়ে অলি বলে ওঠে, আমাদেরকে এত কিছু কিনে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আলবি কয়েক সেকেন্ড অলির দিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, ধন্যবাদ জানিয়ে ধন্য করেছো আমাকে, এখন এই ধন্যবাদ ধুয়ে ধুয়ে পানি খাবো আমি। অলি কথাটা পুরোপুরি শুনতে পাইনি, সে ব্রুকুসকে বলল, কিছু বললেন? আলবি মেকি এসে বলতে লাগলো, বলেছি ধন্যবাদ জানিয়ে আমাকে ধন্য করছেন, এবার চুপচাপ খাবারগুলো খেয়ে আমাকে উদ্ধার করুন মাই লর্ড। আলবির কথা বলার ধরন দেখে অলি মুখ চেপে হেসে উঠলো। আলবি একটা শ্বাস ফেলে খাওয়াতে মনোযোগ দিল। খাওয়া দাওয়া শেষ, বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে এসে বরকা খুলে ফ্রেশ হয়ে এশার নামাজ আদায় করে নিল অলি। তারপর আলমারি খুলে এক সাইডে খালি করে সেখানে বাচ্চার জন্য আনা সব জামা কাপড় গুছিয়ে রাখতে লাগলো। আলবি ফ্রেশ হয়ে এসে দেখলো অলি বাচ্চার জন্য আনা দোলনাটা রুমের এক কর্নারে গুছিয়ে রাখছে। আলবি একটা শ্বাস ফেলে বেডের উপরে বসলো। অলি সবকিছু গুছিয়ে রেখে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াতে লাগলো। আলবি অনেকদিন পর অলিকে নিজের চুল নিজেকে আঁচড়াতে দেখছে। আলবি উঠে গিয়ে অলিকে পেছন থেকে জড়িয়ে ধরলো। অলি সারা শরীর শিরশির করে উঠলো। আলবি অলির গলা থেকে ওড়নাটা সরিয়ে ঘাড়ে মুখ গুজে দিল।
কি 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 করছেন? আলফি অলিকে নিজের দিকে ঘুরিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, বউকে আদর করছি, কিন্তু বউ কি এটাও বুঝতে পারছে না? অলি ঠোঁট কামড়ে কার্টের এক পাশ খামচে ধরলো। আলফি অলির ঠোঁট উঁচু করে বলল, বউ কি স্বামীকে কিভাবে ধন্যবাদ জানাতে হয় সেটাও জানে না? অলি লজ্জাপতি গাছের মতো নুইয়ে গেল। আলফি অলির মুখটা দু হাতের আজলাই নিয়ে ফিসফিসিয়ে বলল, বউকে সবকিছু শিখিয়ে পড়িয়ে নিতে হবে দেখছি। আলফি অলিকে চুমু খেতে নিলে অলি মুখ ঘুরিয়ে নেয়। আলফিও হালনা ছেড়ে অলির গাল চেপে মুখ ডুবিয়ে আলতো চুমু খেতে লাগলো। অলি দিশেহারা হয়ে আলফির পিঠের শার্ট খামচে ধরলো। ফলস্বরূপ আলফি অলির চুলের মাঝে আঙুল বুলিয়ে দিয়ে তার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। অলি আলফির উদ্দেশ্য বুঝতে পেরে নিজের ঠোঁট জোড়া মুখের ভেতরে লুকিয়ে নিল। এতে করে আলফি হাফসাপ করে উঠলো। কয়েকটা শুষ্ক ঢোক গিলে নিজেকে নিয়ন্ত্রণ করতে চাইলো, কিন্তু পারলো না। ক্রমশই তার ধৈর্যের ভাত ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে সে না পেরে অলির গাল জোড়া চেপে ধরলো। অলি ব্যথায় কুক দিয়ে উঠতেই আলফি অলির ওদর জোড়া নিজের আয়ত্তে নিয়ে নেয়। আলফির কপালে বিরক্তির ভাঁজ পড়েছে। সে আক্রোশ মেটাতে অলির ঠোঁট কামড়াতে লাগলো। অলি ছটফট করে আলফিকে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পারলো না। উল্টো ক্ষিপ্ত আলফি আরো বেশি হিংস্র হয়ে উঠলো। বেশ অনেকক্ষণ পর আলফি পরিতুষ্ট হয়ে অলির ঠোঁট জোড়া ছেড়ে দেয়। অলি নিজের ঠোঁট জোড়া যেন অনুভবই করতে পারছে না। মনে হচ্ছে তার ঠোঁট জোড়া কেউ শরীর থেকে আলাদা করে ফেলেছে। আলফি অলির ঠোঁটের দিকে তাকাতেই থমকে গেল। শিট! অলির চোখের কোণে পানি জমেছে। সে নিজের ঠোঁটে হাত দিতে গেলে আলফি আটকে দিয়ে বলে, সরি হানিবি। আলফির হাতের বাঁধন আলগা হতেই অলি আয়নার দিকে তাকায়। নিজের রক্তাক্ত ঠোঁট জোড়া পরিলক্ষিত হতেই অলি আটকে ওঠে। আলফি হতাশায় নিজের চুল টানতে লাগলো। কিছুক্ষণ আগে সে নিজের মধ্যেই ছিল না যেন। অলি একটা টিস্যু নিয়ে ঠোঁটের রক্তগুলো মুছে নিল। সরি হানিবি, আমি ইচ্ছা করে। অলি পুনরায় সিওনিটা হাতে নিয়ে আলফির দিকে না তাকিয়ে বলল, আপনি এরকমটা করে কি মজা পান আমি বুঝি না। অদ্ভুত মানুষ আপনি। আলফি এক্সপ্লেন করার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। শুধু বিড়বিড় করে বলল, ফিলিংস গুলো ভাষায় প্রকাশ করার মতো না। 2 সপ্তাহ কেটে গেছে। সূর্যের আলো জানালা ফাঁক বলে নরম ছায়া ফেলেছে ফ্লোরে। অলি এখন 7 মাসের গর্ভবতী। শরীরের ভার ও ক্লান্তি নিত্য সঙ্গী হয়ে উঠলেও নিজের ভেতরে থাকা ছোট্ট প্রাণের অস্তিত্ব তার জন্য দিনগুলো সহ্য করে যাচ্ছে। অলি সারাটা দিন নিজের রুমেই কাটিয়েছে। কখনো জানালার পাশে বসে বাবা মায়ের কথা ভেবে নিঃশ্বাস ফেলছে, কখনো বা বিছানায় হেলান দিয়ে ইউটিউবের স্ক্রিনে স্ক্রল করছে। শরীর আগের তুলনায় ভারী হয়ে এসেছে। 7 মাসের পেট নিয়ে আগের মতো আর স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না। আজকে বাড়িতে সে দাদুমণি আর শাহনাজ বেগম ছাড়া কেউ নেই। আলফি খুব সকালে একটা গুরুত্বপূর্ণ মিটিং অ্যাটেন্ড করতে বাকিদের সাথে অফিসে গেছে। নুরনাহার বোনের অসুস্থতার কথা শুনে 2 দিন আগে বোনের বাড়িতে ছুটে গেছেন। উর্মিলা এখনো ভার্সিটি থেকে ফিরেনি। বিকেলের দিকে একটু হাঁটার উদ্দেশ্যে ধীর পায়ে সিঁড়ি দিয়ে ড্রয়িং রুমে আসতেই অলি থমকে দাঁড়ালো। শাহনাজ বেগম সবাই বসে আছেন, মাথা হেলান, চোখ আধ বোঝা, যেন ঝিমুচ্ছেন। তার ঠোঁটের ফাঁকা থেকে অদ্ভুত গোয়ানি শব্দ ভেসে আসছে। অলি কিছুটা অস্বস্তি নিয়ে এগিয়ে গেল। শাশুড়ির সাথে সম্পর্ক তার কোনো কালেই সহজ ছিল না। তবুও শাশুড়িকে এই অবস্থায় দেখে তার মনের ভেতরে অজানা দুশ্চিন্তা খসখস করতে লাগলো। অলি একটু সাহস সঞ্চয় করে হাত বাড়ালো শাহনাজ বেগমের দিকে। কপালে হাত রাখতে অলি আটকে উঠলো। শরীরের তাপমাত্রা বেশ গরম। অলি তৎক্ষণাৎ বুঝে যায় জ্বর এসেছে। এক মুহূর্তের জন্য অলি দোটানায় পড়লো। সেবা করবে নাকি তার আচরণের কথা মনে করে দূরে সরে যাবে। অলির মনে পড়ে যায় তার বাবা মায়ের সাথে করা শাহনাজ বেগমের খারাপ ব্যবহারের কথা। অলি সেগুলো মনে করে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু তার ভেতর জন্ম নেওয়া সুপ্ত মতৃত্ব বোধ তাকে এড়িয়ে যেতে দিল না। ধীরে ধীরে সে শাহনাজ বেগমের পাশে বসলো। কণ্ঠে অচেনা কোমলতা ফুটিয়ে বলল, আম্মা আপনি কি ঠিক আছেন? কোনো উত্তর এলো না। অলি বুঝতে পারলো সে কোনো উত্তর দেওয়ার মতো অবস্থাতে নেই। অলি উঠে সোজা কিচেনে এসে দেখে সেখানে কেউ নেই। সার্ভমেন্টরা এই সময় সাধারণত বিশ্রাম নেয়, কারণ রাত নামতে তার ডিনার রেডি করার প্রস্তুতি নেবে। অলি একটা শ্বাস ফেলে 1 গ্লাস কুসুম গরম পানি নিয়ে আবারও শাশুড়ির নিকট চলে এলো। আলতো করে শাহনাজ বেগমকে জাগিয়ে পানি খাওয়ালো। তারপর তোয়ালে ভিজিয়ে এনে কপালে জলপট্টি দিয়ে দিল। কিছুক্ষণ পরপরই তোয়ালটা পানি দিয়ে ভিজিয়ে এনে বদলে দিল। মুহূর্ত কয়েক পর শাহনাজ বেগম হাত খোলা চোখে অলিকে দেখে নিলেন। হয়তো অবাক হয়েছিলেন, যে মেয়েকে তিনি কখনোই মন থেকে গ্রহণ করেনি, সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করে তিরস্কার করে গেছেন, সেই মেয়ে আজ তার পাশে বসে সেবা করছে। সে হয়তো কিছু বলতে চাইলো, কিন্তু ক্লান্ত শরীর তাকে কিছু বলার সুযোগ দিল না। অলি পাশে বসে রইল। বারবার নিজের হাত দিয়ে কপালের ঘাম মুছে নিল। ফিসফিসিয়ে জিজ্ঞেস করলো, আম্মা দুপুরে কিছু খেয়েছিলেন? শাহনাজ বেগম না বোধক মাথা নাড়লেন। অলি ধীর পায়ে আবারও কিচেনে এলো, কিন্তু সে তো রান্না বান্নার কিছুই জানে না। সে হাতে থাকা ফোনটার একটা ভিডিও অন করলো। তারপর সেটা ফলো করে চিকেন স্যুপ বানানোর চেষ্টা করতে লাগলো। পেট বড় হয়ে আশায় কাজ করা সহজ ছিল না, তবুও যতটুকু পর্যন্ত ধৈর্য ধরে করলো সবটা। অলি বেশ কয়েকবার আলবিকে কল করে খবরটা জানাতে চেয়েছে, কিন্তু আলবি হয়তো ব্যস্ত আছে, সেজন্য কল রিসিভ করেনি। অলি একটা বাটিতে স্যুপটুকু ঢেলে শাহনাজ বেগমের সামনে এসে বসলো। তারপর আস্তে ধীরে খাওয়ানোর চেষ্টা করলো। শাহনাজ বেগম দুর্বল ভাবে কয়েক চুমুক খেলেন। সকাল থেকে শাহনাজ বেগমের শরীরটা খারাপ লাগছিল। সে লাঞ্চ করার উদ্দেশ্যে কিচেনের দিকে যেতে
বলতেই তার শরীর একদম ভেঙে পড়ে। শরীরটা এত বেশি দুর্বল লাগছিল যে সিঁড়ি বেয়ে নিচের রুমে যাওয়ার সাহসটুকু করেনি। অলি পাশে বসে মনে মনে ভাবলো, মানুষ যতই বিরাট পোষণ করুক না কেন, একজন আদর্শ মানুষ কখনোই কারো দুর্বলতার সুযোগ নেয় না। তাছাড়া সে তার ছেলের বউ, সেই হিসেবে শাশুড়ি যেমনই হোক না কেন তার সেবা করা অলির দায়িত্বের মধ্যে পড়ে। তো হেই হওয়ান, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আল্লাহ তাআলার রহমতে আমি অনেক ভালো আছি। ব্যাপারটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তোমরা দেখবা সবাই, আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্টে।